হয় এবং কামরুজ্জামানেরটা কিন্তু আবার পুনর্বিবেচনা পরে সেই মৃত্যুদণ্ডই রয়ে থাকে। সাজ্জাদ, যে বিষয়টি আমাদেরকে জানতে চাওয়া হচ্ছিল মঞ্জুরের পক্ষ থেকে, যে বারবার বলা হচ্ছে যে ডোমেস্টিক ট্রাইব্যুনাল, কিন্তু নামে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি হচ্ছে আমাদের যে অপরাধগুলো সংগঠিত হয়েছিল এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপ ছিল এবং অভ্যন্তরীণ অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের বিচার হিসেবে এই অপরাধ ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক নামকরণ করা হয়েছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? সাজিদ, একটি বিষয় যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি, সেখানে কিন্তু কিছু বিষয় নির্ধারণ করা হয়েছে, কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। সেখানে কিন্তু যুদ্ধাপরাধ যে বিষয়টি সেটাকে কিন্তু বলা হয়ে থাকে বিশেষ সেখান থেকে, এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত যে এটা কখনো তামাদি হয় না। অর্থাৎ কখনো যদি সংগঠিত হয় এটা এই যারা ভিকটিম এবং যারা এই অপরাধগুলো করে থাকে তারা যদি বেঁচে থাকে, অনেক সময় যদি বেঁচেও না থাকে কিন্তু অনেক পরে হিসাবেও কিন্তু সেগুলো আমলে নিয়ে বিচার করা হয়। এটা কিন্তু আইসিসির এক ধরনের একটা বিধান, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেখানে কিন্তু বাংলাদেশ আবার স্বাক্ষর করেছে। একটি বিষয়, এখানে কিন্তু যুদ্ধ অপরাধের সাথে সাথে মানবতা বিরোধী অপরাধ যেগুলো হচ্ছে আপনার লুণ্ঠন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন এবং ধর্মান্তরকরণ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। সাজিদ, আপনি যেটা বলছেন পাশাপাশি আরো একটা কথা বলি যে এর আগে একটা ট্রাইব্যুনাল থেকে যে সাজা দেওয়া হয়েছিল সেখানে অনেকগুলো অপরাধের ক্ষেত্রে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু একজন স্বনামধন্য শিক্ষককে, তিনি ফরিদপুরের একজন শিক্ষক, তাকে কিন্তু থাপ্পড় মারার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে একটি কম হলেও সাজা দেওয়া হয়েছিল। এবং আপনি যেটা বলছিলেন যে মানবতা বিরোধী যে অপরাধগুলো, অর্থাৎ এটি কিন্তু যুদ্ধাপরাধের বাইরে আরো যে ধরনের অপরাধগুলো সংগঠিত হয় ওই সময়ে, যেগুলো যুদ্ধাপরাধীদের সংজ্ঞা তার মধ্যে পড়ে না, কিন্তু সেগুলো অপরাধ এবং অনেক ঘৃণিত অপরাধ এবং একটা বিশেষ মুহূর্তে, যুদ্ধকালীন মুহূর্তে সে অপরাধ, সেগুলো কিন্তু এখানে সংযুক্ত করা হয় এবং সেগুলোকে কিন্তু মানবতা বিরোধী অপরাধ। এবং টোটাল আমাদের দেশের যে আইনটা সেটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, সেখানে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মধ্যে কিন্তু এই যুদ্ধাপরাধ এবং নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং কাউকে ধর্মান্তরণ করা, অগ্নিসংযোগ, লুণ্ঠন সবগুলো কিন্তু একত্রিত করা হয়। এবং ট্রাইব্যুনালের যে আইনটি রয়েছে 1973 সালের যে আইন, সেখানে কিন্তু সেগুলোর সংজ্ঞাও রয়েছে এবং টোটাল বিষয়টা মিলে কিন্তু এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এই আইনে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। এই আইনে কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সর্বনিম্ন সাজা সেগুলো কিন্তু বিশেষভাবে কোনো কিছু উল্লেখ নেই, বিশেষ করে ধর্ষণ বা নারী নির্যাতন এই বিষয়গুলো কিন্তু উল্লেখ নেই। তো মঞ্জুর, আপনি যেটা বলছিলেন যে আসলে স্বাধীনতার সময় যে ধরনের অপরাধ, সেটি শুধু যুদ্ধ অপরাধ না, সেটি কিন্তু মানবতা বিরোধী অপরাধ, মানুষের বিরুদ্ধে অপরাধ, স্বাধীনতার বিরুদ্ধে অপরাধ, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে সেটি বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসলে সাজিদ, যেটি আপনি বলছিলেন যে এই অপরাধগুলো আসলে কোনো একটি দেশের মানুষের বিরুদ্ধে নয়, বরং গোটা মানবতার বিরুদ্ধে, এবং সে কারণেই বোধহয় এগুলোকে আন্তর্জাতিক অপরাধ বলা হয়ে থাকে। যাই হোক দোলা, যদি আরেকবার আমরা দর্শকদের জানিয়ে দিতাম যে এই কি ঘটনা ঘটলো আজকে সন্ধ্যার পর থেকে। তার আগে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, কারণ গত 2-3 দিন ধরে তারা এই কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যেভাবে আমাদেরকে খবর সরবরাহ করছে। 2-3 দিন বললে বোধহয় দোলা অনেক কম বলা হয়, কারণ সাজিদ, আরিফুল সাজ্জাদ, রাশেদ নিজাম তারা এবং আরো আমাদের অনেক সহকর্মীরা এই গোটা প্রক্রিয়ার সাথে গত 5-6-7 বছর ধরেই আছেন। যাই হোক, আমরা আজকের ঘটনা জানাবো, তার আগে সাজিদ আপনার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পরে নিশ্চয়ই আবার আপনাদের কাছে আসবো। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে আজ রাত 10:30 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি যে তার লাশ কখন বের করে আনা হবে, এবং সেখানে আমাদের যেসব রিপোর্টাররা আছেন তারা এর মধ্যে নিশ্চিত করেছেন যে সব ধরনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন লাশ কখন বের হয়ে আসবে সেই অপেক্ষা, আর লাশ নিয়ে যাওয়া হবে শেরপুরে। এই হচ্ছে আমাদের হাতে থাকা। এবং আমাদের প্রযোজকের মাধ্যমে আমরা এই মাত্র যেটি জানতে পারলাম যে রাশেদ নিজাম তাকে জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো লাশ গাড়িতে তোলা হবে, অ্যাম্বুলেন্সে তোলা হবে, এবং তারপরেই যে প্রোটোকলের গাড়ি রয়েছে সেগুলো এই লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে নিয়ে রওনা হবে, এবং তারও কতগুলো ধাপ রয়েছে তার বিস্তারিত আপনারা রাশেদ নিজামের কাছ থেকে জেনেছেন খানিকক্ষণ আগেই। তবে আজকে সারাদিন ধরেই নানাভাবে নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে কিন্তু এই ফাঁসি কার্যকর হলো। আমরা সংক্ষেপে এবার একটু দেখে নিতে চাই যে আজকে সকাল থেকে কিভাবে এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। শুক্রবার রাতে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নেওয়া হলেও নানা নাটকীয়তায় আটকে যায় তা। কিন্তু কেন তা জানা না গেলেও সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সময় হলেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে। আমরা কোনোদিন বলি নাই যে আজকে হবে, এখন হবে, কালকে হবে। আমরা বলছি যে
কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ এবং জেল কোর্টের যে প্রচলিত ইগুলো রয়েছে, ধারাগুলি রয়েছে, সেইগুলো অনুযায়ী আমরা কাজ করছি। এর কয়েক ঘন্টা পর দুপুর 2:41 ফাঁসি কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্বাহী আদেশ পৌঁছায় কারা কর্তৃপক্ষের কাছে। সাথে সাথে যা পড়ে শোনানো হয় কামারুজ্জামানকে। এরপরই নিরাপত্তা জোরদার করা হয় কারাগার এলাকায়। বিকেল 4টার কিছু পরে শেষবারের মতো কামারুজ্জামানের সাথে দেখা করতে কারাগারে যান তার পরিবারের সদস্যরা। 1 ঘন্টা 15 মিনিট আলাপের পর একে একে বেরিয়ে আসেন তারা। এ সময় তাদের কেউ কেউ 2 আঙুল উঁচিয়ে বিজয় চিহ্ন দেখান। দিনভর এই সব ঘটনা পরিক্রমা থেকে ধরে নেওয়া যায় যে আর কোনো নাটকীয়তা না হলে রাতেই ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, রিপোর্টটির আগে যেমন মঞ্জুর জানাচ্ছিলেন যে এর মধ্যে আমরা রাশেদ নিজামের কাছ থেকে খবর পেয়েছি, যিনি কিনা কারাগারের সামনে আছেন। তিনি জানিয়েছেন যে যে কোনো মুহূর্তে কামারুজ্জামানের লাশ বের করা হতে পারে। আমরা মনে হয় মঞ্জুর আবার সরাসরি রাশেদ নিজামের কাছে চলে যাচ্ছি এখন। রাশেদ, যেটি আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন আমাদের প্রযোজনা দলকে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো লাশ গাড়িতে তোলা হবে, আর কোনো বিস্তারিত তথ্য আপনি জানতে পেরেছেন কিনা বা নিশ্চিত হতে পেরেছেন কিনা এই সম্পর্কে? আমরা যতটুকু জানতে পেরেছি যে 11:22 অ্যাম্বুলেন্সে মৃতদেহটি তোলা হয়েছে। কারণ এখানে কিন্তু ফাঁসি কার্যকর হওয়ার পরে বেশ কয়েকটি কার্যক্রম কিন্তু রয়ে যায়। তো সেখানে ফাঁসির মঞ্চের ঠিক পাশেই একটি গর্তের মতো জায়গা রয়েছে, সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে তার গোসল করানো এবং কাফনের কাপড় ইতিমধ্যেই পরানো হয়েছে, সেটা আমাদের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং 2টি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ভেতরে রয়েছে কারাগারের ভেতরে। 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে আসা হবে। কারণ আমরা যে অ্যাম্বুলেন্স সর্বশেষ যে অ্যাম্বুলেন্সটি আমরা যে দর্শকদের দেখিয়েছি ভেতরে ঢোকার জন্য, সেই অ্যাম্বুলেন্সের আগে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু ভেতরে ছিল। তো 2টি অ্যাম্বুলেন্সের যে কোনো একটি অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে আসা হবে। ইতিমধ্যে তোলা হয়েছে, এর মধ্যে আমরা আমাদের যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এবং এখন আসলে ড্রাইভারও আমাদের যেটা জানিয়েছে, ড্রাইভারও আসলে বসে আছে এখানে। যে অর্ডার রয়েছে লাশ হস্তান্তরের যে স্বাক্ষর, সেটি এখানকার যে কর্মকর্তারা আছেন তারা সেটি করে ফেলেছেন। সেই স্বাক্ষর মানে সেটাকে বলা হয় এখানকার যে ভাষায় যে লাশ হস্তান্তরের আসলে একটা অর্ডার আছে এখানকার, সেটি করা হয়েছে। তো এখন অপেক্ষা করছি আমরা, যে কোনো মুহূর্তে আসলে মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বের হবে। 2টি অ্যাম্বুলেন্সের যে কোনো একটিতে তাকে নিয়ে যাওয়া হবে। আমরা আমাদের সর্বোচ্চ রাশেদ, আপনি বলছিলেন যে লাশ হস্তান্তরের প্রক্রিয়াটি, জি রাশেদ, আপনি বলছিলেন যে লাশ হস্তান্তরের প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে। তো কার কাছে, কাদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা? না, হস্তান্তর প্রক্রিয়া আমি বলেছি যে যেটা হলো এখান থেকে একটি স্বাক্ষরের প্রয়োজন হয়। এখানে ফাঁসি কার্যকর করার পরে লাশটি কারাগার থেকে পরিপূর্ণভাবে যে ফাঁসি কার্যকর করা হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং এখান থেকে লাশটি বের করে নিয়ে যাওয়া হবে, সেই হস্তান্তরের কিন্তু কথা আমি বলেছি। এবং তার কাছে এখানে কিন্তু কোনো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে না। এখানে তার পরিবার এখান থেকে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যেটা আমরা জানতে পেরেছি শেরপুরে হস্তান্তর করা হবে। তার পরিবারের কোনো সদস্য ভেতরে আছে এমন কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিছুক্ষণের মধ্যে এখনই হয়তো বা বের করা হবে। আমরা কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেটকে বেরিয়ে যেতে দেখেছি, আমরা লাইট দেখতে পেয়েছি, লাইট জ্বলে উঠেছে কারাগারে। রাশেদ, আপনি ম্যাজিস্ট্রেট বলতে কি জেলা প্রশাসকের কথা বলছেন? প্রধান ফটকটি মঞ্জুর, আপনি ম্যাজিস্ট্রেট বলতে কি জেলা প্রশাসকের কথা বলছেন? জেলা প্রশাসক কি বেরিয়ে গেছেন এর মধ্যে? না, জেলা প্রশাসক এখনো ভেতরে আছেন। জেলা প্রশাসক এখনো ভেতরে আছেন। এখানে আরেকজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি বেরিয়ে গিয়েছেন। আর এখানে এখন এই আপনাদের আমরা নিয়ে যাচ্ছি প্রধান ফটকে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখনই খোলা হচ্ছে, আস্তে আস্তে খোলা হচ্ছে প্রধান ফটকটি, যেখান থেকে অ্যাম্বুলেন্সটি বের করা হবে। মঞ্জুর, আমরা একটু ছবি দেখাই আপনাদের। ফটকটি খোলা হচ্ছে, আমরা দর্শকদেরকে জানাতে পারি। ছবি আপনারা একটু ছবি দেখুন, তারপরে আমি আবার
এখানে জি জি, আপনার কাছে নিশ্চয়ই আমরা আবারও আসবো। রাশেদ নিজামের নিশ্চয়ই আরো কিছু তথ্য সংগ্রহ করা রয়েছে দোলা, এবং দর্শকদেরকে আমরা যেটি জানাতে পারি যে আজ এখন থেকে ঘন্টাখানেক আগে অর্থাৎ 10:30টার দিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যেটি রাশেদ নিজাম আমাদের খানিকক্ষণ আগে জানিয়েছিলেন যে 10:17টার দিকে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। 5 জন জল্লাদের একটি দল এই ফাঁসি কার্যকর করার যে প্রক্রিয়া তাতে অংশ নেয়। এর আগে সেখানে উপস্থিত হন ঢাকার জেলা প্রশাসক, সিভিল সার্জন, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন সহ অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এবং মঞ্জুর, রাশেদ নিজাম যেমনটি জানাচ্ছিলেন যে 11:22 অ্যাম্বুলেন্সে লাশটি তোলা হয়েছে এবং তার আগে যেসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা, অর্থাৎ সিভিল সার্জন নিশ্চিত করেছেন মৃত্যু, তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার পরে হয়তো লাশ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা জানি যে অ্যাম্বুলেন্সটি হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে। এবং যদি আপনি দেখেন যে পুলিশের যে গাড়ি